পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষা শেষ, এখন উচ্চ মাধ্যমিকে কী নিয়ে পড়ব, কি সাবজেক্ট নেব, এটাই এখন প্রত্যেক ছাত্রছাত্রীদের খুব চিন্তার বিষয়। একজন বলবে এটা নে, আরেকজন বলবে ওটা নে। কেউ বলবে সায়েন্স নে, কেউ বলবে কমার্স নে, কেউ বলবে না সায়েন্স নিস না, আর্টস নিয়ে পড়। এসব নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়। তারা বুঝে উঠতে পারে না যে কোনটা নিলে তাদের সঠিক হবে। কেউ ভাবে সায়েন্স নেব, কেউ ভাবে আর্টস, কেউ ভাবে কমার্স। এই বিভ্রান্তিমূলক পরিস্থিতিতে আমি বলবো যে শোনো সব কি করো আপনি দিল কি, অর্থাৎ তোমার মন যেটা চায় সেটাই করো, কারো কথায় কান দিও না। তোমার যদি ইচ্ছা থাকে তুমি সায়েন্স নিয়ে পড়বে, তাহলে অবশ্যই তুমি সায়েন্স নেবে। আর তোমার যদি ইচ্ছা থাকে না আমি সায়েন্স নেবো না, আমি আর্টস নিয়ে পড়বো, আর্টসেও অনেক কেরিয়ার তৈরি করা যায়। সায়েন্স নেওয়া মানেই যে বিশাল কিছু ব্যাপার, আর আর্টস না মানেই যে বিফল এমনটা নয়। আর্টস থেকে অনেক কিছু করা যায়, সায়েন্স থেকে তো করা যায়ই। তাই সবার কথা শোনো, কিন্তু তোমার মন যেটা চায় সেটাই তুমি করবে। সায়েন্স নিয়ে পড়লে সুযোগটা অবশ্যই অনেকটা বেশি, আর্টস নিয়ে পড়লে সুযোগটা সামান্য একটু কম। তবে এই নয় যে আর্টস নিয়ে কিছুই হয় না। উচ্চ মাধ্যমিকের থেকেই নিজের কেরিয়ার তৈরি পথটা কিন্তু শুরু হয়ে যায়। এখানেই একটা ভুল সিদ্ধান্ত কিন্তু নিজের কেরিয়ারে চরম বিপদ ডেকে আনতে পারে। তাই যে কোনো স্ট্রিম চুজ করার আগে অবশ্যই ভেবেচিন্তে চুজ করবে। আমি দেখলাম অনেকেই ইউটিউব ভিডিওতে সায়েন্স নিও না, মরে যাবে এই নিয়ে কন্টেন্ট তৈরি করছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় ভীতির সৃষ্টি করছে। এই সব ভিডিও থেকে দূরে থাকাই সবথেকে শ্রেয়, কারণ এই সমস্ত ভিডিও ডিমোটিভেট করে দেয়। এইরকম নেগেটিভ কথাবার্তা একজন স্টুডেন্টের মধ্যে বিরাট এফেক্ট ফেলে। তাই বলবো এই সমস্ত ডিমোটিভেট ভিডিওগুলি তোমরা দেখবে না, এগুলো অ্যাভয়েড করো। তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি সায়েন্স নিয়ে পড়বে, তাতে তোমার মাধ্যমিক রেজাল্ট খারাপ হোক না কেন, পরবর্তীকালে তুমি দেখিয়ে দিতে পারো যে না সায়েন্স নিয়ে পড়ে আমি অনেক কিছু করতে পারি। অনেক ছাত্রছাত্রী আছে যাদের সায়েন্স নিয়ে পড়ার খুব ইচ্ছা, কিন্তু মাধ্যমিকের অঙ্ক ভৌতবিজ্ঞানে ঠিকঠাক একটা ভালো গাইড না থাকার কারণে হয়তো প্রিপারেশনটা ভালো হয়নি, এর জন্য পরীক্ষা একটু খারাপ হয়েছে। পরীক্ষা খারাপ হয়েছে তা কী আছে, তার যদি ইচ্ছা থাকে যে সায়েন্স নিয়ে পড়বো, তাহলে সেক্ষেত্রে পরীক্ষার ওই মার্কসটা কোনো এফেক্ট পড়ে না। পরবর্তীকালে সে দেখিয়ে দিতে পারে যে সায়েন্স নিয়ে পড়ে কেরিয়ার তৈরি করা যায়। মাধ্যমিকে ভালো নাম্বার আসেনি মানেই এটা প্রমাণিত হয় না যে সে সায়েন্স নিয়ে পড়তে পারবে না। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এর আগে অনেক উদাহরণ আছে যে মাধ্যমিকে অনেক কম নাম্বার পেয়েও পরবর্তীকালে সায়েন্স নিয়ে নিজে কেরিয়ার তৈরি করেছে। এরকম হাজার হাজার উদাহরণ আছে। তাই সকলকে বলবো যে নেগেটিভ কথাবার্তা থেকে দূরে থাকো এবং ডিমোটিভেট ওই সব ভিডিওগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। একটা কথা বলে রাখি যে সায়েন্স, আর্টস এবং কমার্স এই সমস্ত স্ট্রিমগুলোতে অর্থাৎ শাখাগুলিতে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু বিরাট কিছু ট্যালেন্টের দরকার হয় না, হয় দরকার হয় ইচ্ছাশক্তি, চেষ্টা, আগ্রহ এবং কঠিন অধ্যবসায়। এই কয়েকটা জিনিস পালন করতে পারলেই কিন্তু পড়াশোনাতে ভালো ফল করা যায়। সে যে কোনো শাখাতেই হোক, সেটা আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক বা অন্য যে কোনো কারিগরি শিক্ষার ক্ষেত্রে। তোমার ইচ্ছা শক্তিই কিন্তু তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। এছাড়া আর একটা বিষয় হলো যে সায়েন্স নিয়ে পড়তে গেলে বই, টিউশন বাবদ অনেক খরচ হয় আর্টসের থেকে। অনেকে ভালো স্টুডেন্ট হয়েও কিন্তু আর্থিক কারণের জন্য সায়েন্স নিতে পারে না। আমি তাদেরকে বলবো যে ফিনান্সিয়াল ব্যাপারটা কোনো কিন্তু বাধা হতে পারে না। তোমার যদি সায়েন্স নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তুমি নিজেদের স্যারের সাথে কথা বলবে, স্যারেদের সাথে তোমার সমস্যার কথা জানাবে। অবশ্যই স্যারেরা তোমাকে এই বিষয়ে সাহায্য করবে। অনেক স্যার এখন আছেন যারা বিনামূল্যে বা যৎসামান্য ফিজ নিয়ে তোমাকে কিন্তু এইচএসে পড়িয়ে দেবেন। তাই স্যারদের সাথে তোমার আলোচনা করাটা কিন্তু খুবই জরুরি। স্যারেরা অবশ্যই তোমার বিষয়ে ব্যাপারটা দেখবেন এবং বিনামূল্যে বা যৎসামান্য ফিজ নিয়ে তোমাকে কিন্তু এইচএসে পড়িয়ে দেবেন। এরকম অনেক স্যার কিন্তু বর্তমানে আজও আছে। যারা ভাবছো যে সায়েন্স নিয়ে ভালো রেজাল্ট হবে না, কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, তাদেরকে বলবো বর্তমান সেমিস্টার সিস্টেমে পরীক্ষা পদ্ধতি এতটাই ইজি যে তোমরা সায়েন্স নিয়ে কমপক্ষে 60% নাম্বার তুমি পাবেই পাবে, গ্যারান্টি। সেটা আমি বিস্তারিত এখন আলোচনা করব। নতুন সিলেবাস অনুসারে ক্লাস 11 দুটি সেমিস্টারে বিভক্ত। একটা হলো সেমিস্টার 1 আর একটা হলো সেমিস্টার 2। সেমিস্টার 1 হবে সেপ্টেম্বর মাসে আর সেমিস্টার 2 হবে মার্চ মাসে। সেমিস্টার 1-এ ম্যাথামেটিক্সের জন্য 40 নম্বর থাকবে আর সেমিস্টার 2-তে 40 নম্বর থাকবে। আর যে সমস্ত সাবজেক্টগুলিতে প্র্যাকটিক্যাল আছে অর্থাৎ 30 করে প্র্যাকটিক্যাল, সেইগুলিতে 35 নম্বর করে থাকবে। এখন আমি দেখাবো যে কিভাবে তুমি যদি সায়েন্স নাও তাহলে প্রতিটি বিষয়ে 60% নাম্বার তুমি কীভাবে অনায়াসেই পেতে পারো। প্রথমত
উচ্চ মাধ্যমিকের নন ল্যাবরেটরি সাবজেক্টগুলিতে 20 করে প্রজেক্ট আছে। এগুলো কোনগুলো? ম্যাথ, এটা একটা নন ল্যাবরেটরি সাবজেক্ট। বেঙ্গলি, ইংলিশ এবং সমস্ত আর্টসের সাবজেক্টগুলিতেই জিওগ্রাফি ছাড়া সব 20 করে হচ্ছে প্রজেক্ট। আর ল্যাবরেটরি সাবজেক্টগুলিতে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর জিওগ্রাফি, এইগুলোতে সব 30 করে প্র্যাকটিক্যাল। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ভূগোল, জিওগ্রাফি সবগুলোতে 30 করে প্র্যাকটিক্যাল। তাহলে সেমিস্টার 1 এর সেমিস্টার 2 মিলিয়ে এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে টোটাল 100 নম্বর থাকবে। তাহলে 100 নম্বরের মধ্যে যদি আমি ম্যাথ সাবজেক্টটাকেই ধরি, ম্যাথ সাবজেক্টে এই 100-র মধ্যে 80 নম্বর হবে থিওরি পার্ট আর 20 নম্বর হবে প্রজেক্ট। একই রকম হবে বাংলা ইংরেজিতেও তাই, যেহেতু বাংলা ইংরেজি ম্যাথ এগুলো হচ্ছে নন ল্যাবরেটরি সাবজেক্ট। এখন এই 80-র মধ্যে দুটো সেমিস্টারে ভাগ হয়ে যাবে, 40 নম্বর ফার্স্ট সেমিস্টার আর 40 নম্বর হচ্ছে সেকেন্ড সেমিস্টার। এবার ফার্স্ট সেমিস্টার কী হবে? এমসিকিউ হবে। আমরা জানি 40টা এমসিকিউ কোশ্চেন থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নাই। এইটা হচ্ছে সবথেকে ইজি ফার্স্ট সেমিস্টার। এই 40টা কোশ্চেনের মধ্যে, এমসিকিউ কোশ্চেনের মধ্যে একজন স্টুডেন্ট যদি সব থেকে কম পারে তাহলেও 40টার মধ্যে সে 30টা অ্যান্সার করে আসতেই পারবে, সে যেমন করেই হোক। যেহেতু হল ম্যানেজ ব্যাপারটা একটু আছে, এমসিকিউ কোশ্চেন, তাহলে 30 নম্বর যদি সে কমপক্ষেও যদি পায় 30 নম্বর, তাহলে এখানে কিন্তু ফার্স্ট সেমিস্টারে একটা ভালো মার্কস আশা করা যায়, যেহেতু এখানে সেমিস্টার সিস্টেম এবং এমসিকিউ কোশ্চেন। আবার সেমিস্টার 2তে 40 নম্বর, এখানে ব্রড কোশ্চেন। আমি ধরলাম যে ঠিকঠাক করতে পারলো না বা ভালো ফল করতে পারলো না, আমি ধরলাম সে 12তে পাস, সে অ্যাটলিস্ট কমপক্ষে 12 পেল। তাহলে সেমিস্টার 1-এ সে 30 পেয়েছিল আর সেমিস্টার 2তে কমপক্ষে 12 পেল। আর 20 হচ্ছে প্রজেক্ট আছে এখানে। 20তে কমপক্ষে 19-20তে প্রায় সব স্কুলই দিয়ে দেয়, আমি কমপক্ষে ধরলাম যে 19 নাম্বার দিয়েছে। তাহলেও কত হয়েছে? 9 আর 2 11 আর 3 1 4 5 61। তাহলে সব থেকে কম মিনিমাম যদি ম্যাথে সে সব থেকে খারাপ পরীক্ষাও যদি দেয় তাহলে কিন্তু 61% মার্কস কিন্তু সে পেতে পারে। ঠিক একই রকমভাবে বেঙ্গলি ইংরেজির ক্ষেত্রেও তাই, বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রেও তাই। 20 নম্বর কিন্তু সে প্রজেক্ট পেয়ে যাবে। আর বেঙ্গলি নিজের মাতৃভাষা, প্রথম সেমিস্টারে 40-এর মধ্যে সে মিনিমাম 35টা করে আসতেই পারবে। ইংরেজি ক্ষেত্রে আমি ধরলাম সে 30টা পারলো না, 28টা 27টা করে আসতে পারলো, প্রজেক্ট 20 আর সেকেন্ড সেমিস্টারে ধরলাম একটু লিখতে পারলো, তাহলে মিনিমাম সে 60% মার্কস কিন্তু পাবেই পাবে। তাহলে বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথ এই 3টে সাবজেক্টে কিন্তু 60% মার্কস কিন্তু অনায়াসেই করা যায়। কেউ যদি সারা বছর নাও পড়ে তাহলে কিন্তু 60% মার্কস কিন্তু পেয়ে যাবে। এখন ফেল করাটাই হয়েছে কঠিন। এবার আমি ফিজিক্স সাবজেক্টটা দেখাচ্ছি যে কীভাবে তুমি পেতে পারো। ফিজিক্সে 100-র মধ্যে 70 নম্বর হবে থিওরিটিক্যাল আর 30 নম্বর হবে প্র্যাকটিক্যাল। এই 70-র মধ্যে দুটো সেমিস্টারে ভাগ থাকবে 35 করে। 35 নম্বর হবে এমসিকিউ আর 35 নম্বর হবে ব্রড কোশ্চেন। এই 35টা এমসিকিউর মধ্যে ফার্স্ট সেমিস্টারে আমি ধরলাম মিনিমাম সে 28 নম্বর পেল, মিনিমাম সবথেকে কমপক্ষে। এর থেকে বেশি তো সবাই পাবে। এবার তো আমার স্টুডেন্টরা অনেকেই 30-এর উপর পেয়েছে। তারপরে আমি ধরলাম পরের সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে 35-এর মধ্যে সে লিখতে ভালো পারেনি বা ভালো স্টুডেন্ট সে নয়, আমি মিনিমাম ধরলাম সে 12 নম্বর বা 13 নম্বর বা 10 নম্বর পেল, 10 পেল মিনিমাম অ্যাটলিস্ট কমপক্ষে। তাহলে কত হয়েছে? 28 আর 10-এ 38 আর 30 প্র্যাকটিক্যালের মধ্যে মিনিমাম সে তাকে 29 বা 28 নম্বর দেবেই। আমি কমপক্ষে ধরলাম 28 নম্বর সে পেয়েছে। তাহলে 8 8-এ 16 আর থাকলে 1 2 2 4 1 5 6 66। তাহলে মিনিমাম সবথেকে কম ধরছি, তাতেই দেখছি যে 66% নাম্বার কিন্তু সে ফিজিক্সে পেতে পারে। ঠিক একই রকমভাবে কেমিস্ট্রি এবং বায়োলজি এই সাবজেক্টগুলোতে ক্ষেত্রেও তাই। কেমিস্ট্রি এবং বায়োলজি দুটো সাবজেক্টই হচ্ছে ল্যাবরেটরি সাবজেক্ট। তাহলে এখানে 70 নম্বর থিওরিটিক্যাল থাকবে আর 30 নম্বর হবে প্র্যাকটিক্যাল। 35 করে বিভক্ত থাকবে দুটো সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে 35-এর মধ্যে যদি কমপক্ষে 27-28ও পায়, আমি ধরলাম 28, আর সেকেন্ড সেমিস্টারে 35-এ ধরলাম 10 পেল, তাহলে 28 আর 10-এ 38, আর 30 প্র্যাকটিক্যালের মধ্যে ধরলাম 28, তাহলে হলো কত? 8 8 16 আর তাহলে 1 3 আর 2 5 1 6। তাহলে এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে 66% নাম্বার কিন্তু সে অনায়াসেই পেতে পারছে। তাহলে বুঝতে পারছি যে নতুন সিলেবাস অনুসারে সেমিস্টার সিস্টেমে একজন স্টুডেন্ট সবথেকে খারাপ রেজাল্ট করলেও কিন্তু 60% সে পাবেই পাবে, সে যত খারাপ পরীক্ষায় দেখ না কেন।
এখন ফেল করাটাই কিন্তু কঠিন হয়ে পড়ছে। তাই বলবো, যারা ইউটিউব ভিডিও করে সায়েন্স নিতে ভয় দেখাচ্ছে সেই সব থেকে দূরে থাকো। ডিমোটিভেট হলে চলবে না, নেগেটিভ কথাবার্তা থেকে দূরে থাকতে হবে। ইচ্ছা যদি থাকে যে সায়েন্স নিয়ে পড়বো, তাহলে অবশ্যই কিন্তু পিওর সায়েন্স। অনেকে বলছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নেব না। এখন আবার দেখছি অনেকে ম্যাথ ছাড়া সায়েন্স নিচ্ছে। এটা যদিও সোনার পাথর বাটির মতো কাল্পনিক বিষয়। ম্যাথ ছাড়া কী করে সায়েন্স হয় আমার জানা নাই। তাই সকলকে বলবো, কোনো রকম ভয় পাওয়ার কোনো দরকার নেই। নিলে সায়েন্স পিওর সায়েন্সে নেব। পিসিএমবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই টোটাল 4টে সাবজেক্ট কম্বিনেশন থাকলে ভবিষ্যতের ক্ষেত্রে কোনো পরীক্ষাতে কিন্তু কোনো আটকাবে না। কিন্তু যে কোনো একটাকে বাদ দিলে কেউ বলছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিচ্ছে, বায়োলজির পরিবর্তে আইটি বা ইনফরমেশন টেকনোলজি নিচ্ছে বেশি নাম্বারে আসায়। কিন্তু বায়োলজিটা না পড়লে পরবর্তীকালে যে মেডিকেল লাইনগুলোতে তার সমস্যা সৃষ্টি হবে সেটা একবারও ভাবছে না। বায়োলজি বাদ দিলে মেডিকেল সায়েন্সগুলোতে হবে না। আবার কেউ যদি ম্যাথ বাদ দেয় তাহলে ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে সেগুলোতে সে সমস্যায় পড়বে। তাই বলবো যে পিসিএমবি এই কম্বিনেশন, এই সাবজেক্ট কম্বিনেশন রেখেই কিন্তু সায়েন্সটা না দরকার, এবং সেটা যেন পিওর সায়েন্স হয়। এখানে নাম্বার বা ফেল করার কোনো সমস্যা কিন্তু এখানে নেই। সেমিস্টার সিস্টেমে 60% নাম্বার সে পাবেই পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।